তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে রাজশাহী ইউনিভার্সিটির কমপ্লিট প্রিপারেশন তুমি কিভাবে নিতে পারো। এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ সবকিছুই জানাবো, যেমন তোমাদের হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য কি ধরনের সাজেশন লাগবে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে, পাশাপাশি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে হচ্ছে কিছু হিউমার আছে, ওই হিউমার গুলা কি, পাশাপাশি হচ্ছে তুমি কিভাবে পড়াশোনা করলে রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি একটা বেস্ট আউটপুট দিতে পারবে ভর্তি পরীক্ষায়। আরেকটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে তোমার হচ্ছে কিছু সতর্কতা দেবো আমি তোমাকে। এই জিনিসগুলো তুমি যদি ফলো করো এবং আমি তোমাকে যে সাজেশনটা দেবো এটা তুমি যদি ফলো করো, তুমি অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটিতে বেস্ট করতে পারবে, আমি তোমাকে এইটুকু একদম নিশ্চয়তা দিয়ে বলছি। তো এখানে আমি তোমাদের সাজেশনের পার্ট একটু পরে যাচ্ছি। আমি প্রথমে তোমাদের কিছু সতর্কতা নিয়ে কথা বলি, মানে কিছু হিউমার আছে রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে, যেমন হচ্ছে প্রশ্ন রিপিট। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা হিউমার। হিউমার মানে কি জানো? হিউমার মানে হচ্ছে মানে হাস্যকর একটা বিষয়। এখানে মানে একটা কথা মানে প্রচলিত আছে, এই কথাগুলো কারা বলে বা হচ্ছে এটা স্টুডেন্টরা কেন বিশ্বাস করে, এটা আমার নিজের মাথায় ধরে না। আমি রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু একজন আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট। আমি ভার্সিটিতে টপ করে মানে এই ধরনের কোনো প্রাসঙ্গিকতা পাই না, কিন্তু এইসব কথা কারা বলে আমি এটা বুঝি না। যেমন এখানে একটা কথা প্রচলিত আছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে নাকি বিগত সালের প্রশ্ন পড়লেই তুমি 40% অথবা হচ্ছে 30% প্রশ্ন কমন পাবে। এসব কথা যারা বলবে তারা হচ্ছে মানে প্রশ্ন সম্পর্কে কোনো ধারণাই নাই তাদের। আর যারা বিশ্বাস করবে তারা হচ্ছে বোকা স্বর্গে বসবাস করতেছে। আমি তোমাদের যে কথাটি বলবো, তুমি যদি হচ্ছে প্রশ্ন কিরকম হয়, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা চাও, তাহলে তুমি হচ্ছে একটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি লাস্ট 2 ইয়ারের যে প্রশ্নগুলো আছে, লাস্ট 2 বছরে বা বিগত 2 বছরে যে প্রশ্নগুলো হয়েছে ওইগুলা তুমি দেখবা এবং ওই অনুযায়ী হচ্ছে তোমার প্রিপারেশনটা দিবা। মানে হচ্ছে ওই 2 বছরের প্রশ্নটা তুমি হচ্ছে বিশ্লেষণ করে ওই অনুযায়ী তোমার প্রিপারেশনটা নিবে, এটা তোমার জন্য ভালো হবে। এবং তুমি যদি লাস্ট ইয়ারের যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি যদি দেখো, তাহলে হচ্ছে তোমার এখানে দেখবা প্রশ্নের কোনো রিপিটেশনের কোনো কিছু নেই। আর এখানে কিছু বোকা আছে, তারা কি বলবে জানো, যে রাজশাহী ইউনিভার্সিটির যে টপিক গুলো আছে এই টপিক হচ্ছে রিপিট আসে, এই টপিক রিপিট আসে। এখানে কোন ভার্সিটিতে টপিক রিপিট আসে না? জাহাঙ্গীরনগরে তো বরাবর একই টপিকের পরীক্ষা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাই। কোন ভার্সিটিতে হচ্ছে টপিক রিপিট আসে না? মানে কি একটা মানে হিউমার পেয়ে নিচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন নিয়ে। এটা আসলে তোমাদের সতর্কতা, এই বিষয়টা মাথায় রাখবে। তুমি যদি প্রশ্ন কমন পাওয়ার চিন্তা ভাবনা করে তুমি যদি হচ্ছে রাজশাহীতে পরীক্ষা দাও, তুমি কিন্তু খারাপ করবা। এখন আমি তোমাদের বলছি যে তোমাদের সাজেশনটা কিরকম তোমাদের লাগবে, আমি তোমাদের হচ্ছে সাজেশন দেবো। যেমন আমি প্রথমে হচ্ছে জিকে সাজেশন নিয়ে তোমাদের সাথে কথা বলি। জিকে তে যে টপিক গুলো পড়লে তোমার জন্য বেস্ট হবে সেগুলো হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অনেকগুলো টপিকের নাম এখানে আছে। তো এখানে মানে কেউ কেউ আবার বলতে পারো যে হচ্ছে এখানে এতগুলা টপিক আমাদের কেন পড়তে হবে, কিন্তু তুমি যেহেতু ভর্তি পরীক্ষা দিচ্ছ, এখানে কিন্তু তোমার মানে শর্টকাট খুঁজলে কিন্তু হবে না। তুমি যে শর্টকাটে পড়াশোনা করে ভর্তি পরীক্ষা অনেক বেশি ভালো করে ফেলবে এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু তুমি একটা ভুল করবে। আর এখানে রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্নের যে হচ্ছে মানবন্ধন, সেখানে কিন্তু 24টা প্রশ্ন হবে হচ্ছে জিকে থেকে। যেহেতু 24টা প্রশ্ন জিকে থেকে হবে, তুমি তো এখানে বলতে পারবো না যে আমি 15টা বা 10টা টপিক পড়লে যেন আমি সবগুলো কমন পাই, সেটা তো হবে না। তার জন্য তোমার হচ্ছে এখানে টপিক গুলো পড়তে হবে এবং যে টপিক গুলো তোমার একদম সবচেয়ে কম্প্যাক্ট এবং যেগুলো থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমে হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্প সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে বাংলাদেশে যে হচ্ছে তোমার ওই চিত্রকর্মগুলো আছে ওইগুলা দেখবা, পাশাপাশি হচ্ছে বিশ্বের যে বিভিন্ন ধরো মানে খুবই প্রমিনেন্ট যে চিত্রকর্মগুলো আছে যেমন হচ্ছে তোমার লিওনার্দো দা ভিঞ্চির যেগুলো আছে, হ্যাঁ, এইগুলা তুমি দেখবা। দা লাস্ট সাপার এই টাইপের যেগুলো আছে এই সংস্কৃতিগুলা তুমি হচ্ছে দেখবা। তারপর হচ্ছে বাংলাদেশের শিল্প, এই শিল্পগুলা দেখবা। এরপরে হচ্ছে তোমাদের মানসিক দক্ষতা ও গণিত, এই 24টা যে প্রশ্ন হবে এটার মধ্যে তোমাদের হচ্ছে 2 থেকে 4টা প্রশ্ন আসবে হচ্ছে এই জায়গা থেকে। তো এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। এখানে মানসিক দক্ষতা গণিতের মধ্যে তোমাদের এই ধারা টাইপের যে বিষয়গুলো আছে বা টপিক গুলো আছে ওইগুলা, তারপর হচ্ছে শতকরা, এগুলো থেকে হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন হবে। তো এগুলোর উপরে তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখানে তুমি ভালো করতে পারবে, এত বেশি প্যারা নেওয়া লাগবে না। দেন তোমার হচ্ছে সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞান থেকে তোমাদের একটা প্রশ্ন হবে নর্মালি। আর সাধারণ বিজ্ঞানের মধ্যে তোমাদের যে টাইপের প্রশ্ন আসে সেটা হচ্ছে ধরো একটা সবজি বা একটা ধরো হচ্ছে ফলের নাম দেয়া আছে, তো বলবে যে এই ফল বা সবজির মধ্যে কোন ভিটামিন আছে, এই টাইপের প্রশ্নগুলো আসবে। বা হচ্ছে সূর্যের যে আহ মানে সূর্যের যে হচ্ছে তাপ এটার মধ্যে আসলে মানে কি ধরনের ভিটামিন আছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে হবে। তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা তুমি দেখবা। মুক্তিযুদ্ধ বলতে হচ্ছে 1947 থেকে হচ্ছে 71 পর্যন্ত যে ঘটনাবলীগুলো আছে ওইগুলো তুমি দেখবা, ঠিক আছে। আর এখানে আমি তোমাদের আরেকটা কথা মানে হাইলাইট করে বলছি, সেটা হচ্ছে
এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তো সেই কারণে হচ্ছে শেখ মুজিবুর রহমান বা হচ্ছে আওয়ামী লীগের যে হচ্ছে বিভিন্ন অর্জনগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এখন পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর এখানে মুক্তিযুদ্ধের মধ্যে এখন তোমার সামগ্রিক সবকিছুই পড়তে হবে। একটা সময় মুক্তিযুদ্ধ মানে হচ্ছে তোমার 50% শেখ মুজিবুর রহমান সম্পর্কে হচ্ছে আমাদের পড়তে হতো। তো এখন যেহেতু হচ্ছে এটা চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে এখন তোমার মানে এগুলো ইন ডিটেলস এখন আর তোমার পড়ার প্রয়োজন নেই। তুমি সামগ্রিক ভাবে হচ্ছে মানে সবকিছুই পড়বা, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধে কার কি অবদান ছিল, তারপর হচ্ছে আমাদের 1952 সালের ঘটনাবলী, এগুলো তুমি হচ্ছে সামগ্রিকভাবে সবগুলো হচ্ছে তুমি দেখবা। হয়তো বুঝতে পেরেছো। তারপর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। এটার মধ্যে তোমাদের নৃগোষ্ঠী বা হচ্ছে উপজাতিদের অবস্থান কোথায়, তাদের ভাষা কি, তাদের বিখ্যাত কোনো উৎসব থাকলে সেই উৎসব, এগুলো দেখলে তোমাদের হয়ে যাবে। আর তাদের অবস্থান কোথায় এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তাদের ধর্ম, এগুলো তোমরা একটু দেখবা। দেন হচ্ছে খেলাধুলা। রাজশাহী ভার্সিটিতে কিন্তু এখানে তোমাদের একটা প্রশ্ন কিন্তু বরাবরের মতোই হয়। আর এখানে খেলাধুলার মধ্যে একটু ডিফারেন্ট ভাবে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্নটা হয়ে থাকে। অন্যান্য ভার্সিটিতে দেখা যায় যে হচ্ছে রিসেন্টলি কোন একটা খেলাধুলা হয়েছে, ধরো ক্রিকেট, তো এখানে যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশের যদি কোনো অর্জন থাকে, অ্যাচিভমেন্ট থাকে, বাংলাদেশ একটা সিরিজ খেলেছে, ওইখানে বাংলাদেশ মানে কি ব্যবধানে জিতেছে, তা হচ্ছে ধরো এখানে দিল যে মানে বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছে কবে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অন্যান্য ভার্সিটিতে আসে, কিন্তু রাজশাহীতেও আসে, কিন্তু এগুলো খুবই নগণ্য। রাজশাহীতে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন যে শব্দগুলো আছে, যেমন ক্রিকেটের সাথে বিভিন্ন শব্দগুলো আছে, হ্যাঁ, কিছু শব্দ আছে, যেমন এলবিডব্লিউ মানে কি, তারপর হচ্ছে একজন হচ্ছে স্ট্যাম্প আউট কিভাবে হয়, টেনিসের সাথে হচ্ছে কিছু শব্দ আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখবা। এখান থেকে হচ্ছে তোমরা হচ্ছে একটা প্রশ্ন পাবে। এরপর হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, এটা তোমাদের দেখতে হবে। আন্তর্জাতিক সংস্থার মধ্যে জাতিসংঘ, তারপর হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংস্থান, তারপর হচ্ছে আমাদের সার্ক, আসিয়ান, তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এগুলো তুমি হচ্ছে দেখবা। আবার এখানে সংগঠন যখন পড়তেছো, সংগঠনের মধ্যে কোন কোন দেশ আছে সবগুলো তুমি পড়তে চাও, এগুলো লাগবে না। সংগঠনের মধ্যে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংগঠন যদি কোনো মানে রিসেন্টলি কোনো একটা বড় কাজ করে থাকে সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং ওই সংগঠনের মেইন অবজেক্টটা কি, মূল উদ্দেশ্য কি, সেটা তোমাদের দেখতে হবে। তারপর ওই সংগঠনে যদি নতুন করে কোনো দেশ যদি ওইখানে যুক্ত হয় সেক্ষেত্রে ওইটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো তোমার হচ্ছে পড়তে হবে। আর এটার সাথে সাম্প্রতিক বিষয়টা হচ্ছে তোমরা প্রাসঙ্গিক করে করে নিবা। আর আমি যেহেতু তোমাদের ইন ডিটেলস সবগুলো বলছি, তো তার জন্য একটু ভিডিও লেন্থি হবে, তো তুমি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখবা। এবার বাংলাদেশের শিল্প ও সম্পদ, যেমন বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের কৃষি শিল্প, এগুলো তুমি দেখবা। ঠিক আছে, এই কৃষি শিল্পের মধ্যে যে হচ্ছে ধরো ধান বা হচ্ছে তুমি এখানে পাট বলো বা কলা বলো, যেটাই বলো না কেন, বা মশলা, এগুলার আসলে এক একটার মানে কোন জায়গায় বেশি উৎপাদন হয়, তারপরে হচ্ছে তোমার এখানে দেখতে হবে হচ্ছে তোমার কি বলে ধানের মধ্যে আমাদের হচ্ছে কিছু যে জাত আছে, তারপর হচ্ছে কলার কিছু জাত আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার দেখতে হবে। এখান থেকে প্রশ্ন হবে। এবার হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক ভৌগোলিক অবস্থান, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন এখানে পাহাড় পর্বত হতে পারে, যেমন ধরো বাংলাদেশের একটা পাহাড়ের নাম উল্লেখ করে বললো যে হচ্ছে মানে এই পাহাড়টা বাংলাদেশের কত মানে আহ উচ্চতায় কততম, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের হচ্ছে আসবে। ঠিক আছে, তারপর একটা পাহাড়ের কথা বললে বললো যে হচ্ছে এই পাহাড়টা কোথায়, তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হবে। তার জন্য হচ্ছে বাংলাদেশ শুধু না, তুমি হচ্ছে ভৌগোলিক অবস্থানটাই তোমরা হচ্ছে দেখবে। এখানে হচ্ছে তোমরা জিওগ্রাফি বা হচ্ছে ভূগোলকে একটু অন্তর্ভুক্ত করবে। আর এখানে আমি তোমাকে আরেকটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে পর্বতগুলো আছে, যেমন হচ্ছে হিমালয় পর্বত, তো হিমালয় পর্বত কিন্তু মানে কোন টাইপের পর্বত, এটা কিন্তু একটা ভঙ্গিল পর্বত। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু দেখবা, যে মালভূমি তারপর হচ্ছে পর্বত, এগুলো আসলে কোন আকৃতির, এইগুলো হচ্ছে তোমরা একটু দেখবে। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। এরপর হচ্ছে জাতিসংঘ, এটা নিয়ে তোমাদের আমি বলেছি। এরপর বাংলাদেশের সংবিধান, এখান থেকে যদিও সংবিধান সংস্কারের নাকি কমিটি গঠিত হয়েছে, তো সংবিধান থেকে তারপরে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর সংবিধান থেকে তোমাদের প্রশ্ন আসলে এখন হচ্ছে ধরো প্রশ্ন হবে যে সংবিধানের যে তৃতীয় যে ভাগ আছে, তৃতীয় ভাগে হচ্ছে মৌলিক অধিকার, তৃতীয় ভাগের মধ্যে তোমাদের আর্টিকেল নাম্বার 26 থেকে আর্টিকেল নাম্বার 47 পর্যন্ত এখানে যে সেকশন গুলো আছে এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। তবে তোমার এখানে তোমার যেটাকে বলে হচ্ছে 44 থেকে 47 পর্যন্ত যে আর্টিকেল গুলো আছে এগুলো তোমার পড়তে হবে। এর বাইরে যেগুলো আছে সেগুলো পড়বা। ঠিক আছে, আর সংবিধানের মধ্যে যেমন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে কোন সংশোধনীর মাধ্যমে হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছিল এবং বাদ গিয়েছিল, এগুলো হচ্ছে তোমার দেখতে হবে, কারণ এগুলো হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের সাথে অনেকটা প্রাসঙ্গিক। তারপরে সংবিধানের মধ্যে আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে তুমি হচ্ছে সংবিধানের যে 29 নাম্বার যে সেকশনটা আছে, এই 29 নাম্বার আর্টিকেলটা হচ্ছে তুমি সংবিধানের মধ্যে দেখবা। এখানে বলা আছে যে সরকারি চাকুরিতে সম অধিকার বা নিয়োগের যে সমতা, ওই কথাটা বলা আছে হচ্ছে আর্টিকেল নাম্বার 29-এ। তো এগুলো হচ্ছে তোমার ভালো করে দেখতে হবে। এরপর হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, তো এটা তোমরা দেখবা, যেমন হচ্ছে বিভিন্ন আহ অঞ্চলে বিভক্ত ছিল এই অঞ্চল। ঠিক আছে, মানে বিভিন্ন জনপদ ছিল, তারপর হচ্ছে বিভিন্ন
বংশ দ্বারা হচ্ছে আমাদের এই অঞ্চলটা হচ্ছে শাসিত হয়েছে, এগুলো তোমাদের দেখতে হবে। আর প্রাচীন ইতিহাসের মধ্যে তোমরা হচ্ছে ওই ব্রিটিশ পিরিয়ড যে আছে ওইটাও তোমরা একটু দেখে নিবে। ব্রিটিশ পিরিয়ডের মধ্যে তোমাদের আসলে কোন সময় বা কোন সালে হচ্ছে কোন সংস্কার গুলো হয়েছে, যেমন এখানে চিরস্থায়ী বন্দোবস্ত বা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট এটা কত সালে হয়? 1793 সালে। এটা কে করেন? লর্ড কর্নওয়ালিস। তারপরে হচ্ছে ধরো রেগুলেটিং অ্যাক্ট, এটা হচ্ছে 1773 সালের আইন। তারপর হচ্ছে দিওয়ানি লাভ করে কবে? 1765 সালে, এগুলো তোমাদের দেখতে হবে। তারপর হচ্ছে পলাশীর যুদ্ধ কবে হয়? 1757। বক্সারের যুদ্ধ কবে হয়? বক্সারের যুদ্ধ হয় হচ্ছে 1764 সালে। এটা কার কার সাথে হয়? এটা হয় হচ্ছে মির্জাফরের জামাতা বা হচ্ছে মীর কাসিম ভার্সেস হচ্ছে ইংরেজদের মধ্যে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের দেখতে হবে। তারপর হচ্ছে বঙ্গভঙ্গ কবে হয়? বঙ্গভঙ্গ কবে হচ্ছে রদ হয়? এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তো হয়তো তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের হচ্ছে ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব প্লাস হচ্ছে উক্তি, এগুলো তোমাদের হচ্ছে লাগবে। তো এখানে তোমার হতে পারে যে অ্যারিস্টটলের একটা উক্তি দিয়ে বলো যে এটা কে বলে, প্লেটোর একটা উক্তি দিল, ঠিক আছে, বা সক্রেটিসের একটা উক্তি দিল। তাহলে সক্রেটিসকে আসলে কিভাবে মারা হয়েছে বা কিভাবে সে মৃত্যুবরণ করে? সে হচ্ছে হেমলক পাতার বিষ খেয়ে হচ্ছে মারা যায়। আর তোমরা হয়তো অনেকে বলতে পারো যে তাকে হয়তো আহ ইচ্ছাকৃত ভাবে ইনসিডেন্টলি হচ্ছে তারে হয়তো তোমার মানে বিষ খাওয়ানো হয়েছে, কিন্তু না, তাকে হচ্ছে ওইখানে কি করা হয়েছে? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের যেরকম দেশে ডেথ পেনাল্টি বা হচ্ছে ভারতীয় উপমহাদেশে হচ্ছে হ্যাং করানো হয়, হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেয়া। আর প্রাচীন গ্রিসে হচ্ছে ওই সময় ওই হেমলক পাতার বিষ মানে খাওয়ানোর পরে হচ্ছে মানুষকে ফাঁসি দেওয়া হতো, ফাঁসি না, মৃত্যুদণ্ড দেওয়া হতো। তো ওইটা হচ্ছে ওইভাবে হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরপর হচ্ছে ভূগোল ও পরিবেশ, এটা তোমরা দেখবা, যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, তারপরে বাংলাদেশে মানে কি ধরনের জলবায়ু বিদ্যমান, ঠিক আছে, তারপর হচ্ছে জলবায়ুর কিরকম প্রভাব, হ্যাঁ, মৌসুমী জলবায়ু কখন হয়, তারপর হচ্ছে কালবৈশাখী কখন হয়, এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু দেখবা। এরপর হচ্ছে আমাদের প্রাচীন ইতিহাস, সেটা আমি বলেছি, আবার চলে আসে। এরপর মুসলিম শাসন, মুঘল সাম্রাজ্য, এটা তোমরা দেখবা। মুঘল সাম্রাজ্য কিভাবে আবির্ভূত হয়, কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের যুদ্ধের মাধ্যমে। এটার কে ছিল মানে এই সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ, আকবর, না দুঃখিত, বাবর। তো এইগুলো হচ্ছে তোমাদের দেখতে হবে। তারপর হচ্ছে এখানে মুসলিম শাসনের মধ্যে সুলতানি যে আমলটা আছে ওইটা তোমরা দেখবা। তারপর হচ্ছে মুসলিম শাসন এখানে 1204 সালে হচ্ছে ওই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির মাধ্যমে হচ্ছে এখানে কি হয়? আবির্ভূত হয়। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার হচ্ছে দেখতে হবে। সেন বংশকে পরাজিত করে যে এখানে মুসলিম শাসনের যে একটা সাম্রাজ্য গড়ে ওঠে, এই জিনিসগুলো তোমরা দেখবা। এরপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সম্পদ, এটা দেখতে হবে। এটা নিয়ে আমি মনে হয় বলেছি। এখানে পোশাক সম্পদ, তারপর হচ্ছে তোমার চিংড়ি সম্পদ, এই জিনিসগুলো দেখবা। তারপর হচ্ছে বাংলাদেশের যে সমুদ্র বিষয়ে যে সম্পদগুলো আছে এগুলো তোমরা দেখবা, যেমন বাংলাদেশের মহিষপান অঞ্চলগুলোর মধ্যে আসলে আমরা মানে কিভাবে অধিকার ভোগ করি। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের একটু দেখতে হবে। এরপর প্রাচীন সভ্যতা, প্রাচীন সভ্যতার মধ্যে আমাদের যেমন হচ্ছে মেসোপটেমিয়াম, তারপর হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে তোমরা দেখবা। তো সভ্যতা থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে বিশ্বের বিভিন্ন আলোচিত যুদ্ধ, এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। এখান থেকেও তোমরা হচ্ছে সবগুলো পড়ে নিবা। এরপর হচ্ছে বাংলাদেশের নদ নদী, পাহাড় পর্বত, পাহাড় পর্বত নিয়ে বলেছি। এরপর হচ্ছে নদ নদী, নদ নদীর মধ্যে ধরো হচ্ছে একটা নদীর হচ্ছে পূর্ব নাম কি ছিল, ওই নদীর আসলে উৎপত্তি স্থল কোথায়, কোন নদীর শাখা নদী ওইটা, ওই নদীর কোনো উপনদী আছে কিনা, এবং দুইটা নদী কোন জায়গায় গিয়ে মিলিত হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার ওইখানে দেখতে হবে। এরপর হচ্ছে ব্রিটিশ পিরিয়ড, এটা নিয়ে আমি তোমাদের বলেছি। এরপর হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র, নাটক, উপন্যাস, সেটা তোমরা একটু দেখবা। এখানে তোমাদের মানে হতে পারে যে প্রথম সার্থক উপন্যাস কোনটা বা নাটক কোনটা, হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে হতে পারে। তারপর হচ্ছে বাংলাদেশের জিডিপি, বাজেট, এগুলো তোমরা দেখবে। যদিও এগুলো এখন যেহেতু আওয়ামী লীগ করেছিল, তো এবার তোমার প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তো তারপর তোমরা একটু দেখতে পারো। এরপর তোমাদের হচ্ছে সর্বশেষ রিসেন্ট জিকে বা হচ্ছে সাম্প্রতিক, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। রাজশাহী ইউনিভার্সিটিতে 24টা যে প্রশ্ন হবে, এই 24টার মধ্যে তোমার কয়টা, ধরো হচ্ছে 7 থেকে 10টা এরকম প্রশ্ন সাম্প্রতিক থেকে হতে পারে, হ্যাঁ। তো এই কারণে তোমরা সাম্প্রতিকটা পড়বা। সাম্প্রতিক কিন্তু তোমাদের পড়তে হবে। সাম্প্রতিকের মধ্যে অনেক তথ্য আছে, কিন্তু সবকিছু পড়া যাবে না, যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলোই পড়তে হবে। আমাদের চ্যানেলে যে সাম্প্রতিকের ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করবা, তাহলে তুমি এখানে মোটামুটি ভালো একটা আইডিয়া পাবে যে সাম্প্রতিকের মধ্যে তোমার আসলে কোন জিনিসগুলা পড়া প্রয়োজন। সাম্প্রতিকে কিন্তু সবকিছু কিন্তু পড়ার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমার বুঝতে হবে। তো এখানে আমি তোমাদের একটা খুবই দুর্দান্ত একটা অফার দিচ্ছি। অফারটা হচ্ছে আমরা রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটের একটা কোর্স হচ্ছে নিয়েছিলাম। ওই কোর্স হচ্ছে প্রায় শেষের পথে। এখানে আমাদের কোর্সের ফি ছিল হচ্ছে 2000 টাকা। তো এখন অনেকেই মানে আমাকে বলছো যে রাজশাহী ইউনিভার্সিটির কোর্সে ভর্তি হতে চাও। তো আমরা যেহেতু এই মুহূর্তে রাজশাহী ইউনিভার্সিটির কোর্স নিতে পারছি না, তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটা অফার দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা বর্তমানে রানিং আছে, এই কোর্সের ফি ছিল হচ্ছে 2000। তো তোমরা যদি এখন এই কোর্সে ভর্তি হও, তোমরা হচ্ছে 1000 টাকায় ভর্তি হতে পারবে। তোমাদের জন্য 1000 টাকা ডিসকাউন্টে
আমাদের এখানে 1000 টাকা তোমরা ভর্তি হতে পারবে। আমাদের এখানে যে ক্লাসগুলো হয়েছিল ওই ক্লাসগুলো তুমি হচ্ছে রেকর্ড ক্লাস পেয়ে যাবে, এবং আমরা যে শীট গুলো দিয়েছিলাম সবগুলো হচ্ছে তুমি এখানে পেয়ে যাবে, মানে সবকিছুই পাবে, কোনো সমস্যা নেই। তুমি চাইলে 7 দিনে সবগুলো ক্লাস করে শেষ করে ফেলতে পারবে। আর এখনো আমাদের হচ্ছে বেশ কিছু ক্লাস কিন্তু এখনো বাকি আছে। আর এটা শুধু রাজশাহী ইউনিভার্সিটির জন্য না, তুমি যদি অন্য ভার্সিটির জন্য করো এখানেও কিন্তু এটাও কিন্তু তোমার জন্য হেল্পফুল হবে। যদি কেউ মনে করো ভর্তি হবে, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার হচ্ছে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বার হচ্ছে তুমি ফোনে কল করতে পারো অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে তুমি হচ্ছে জানাতে পারো, ঠিক আছে? এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আর আমি তোমাকে এইটুকু একদম নিশ্চয়তায় দিয়ে হচ্ছে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে ক্লাসগুলো একদম বেসিক থেকে হয়েছে। তোমার অ্যাডমিশন পিরিয়ডের বেস্ট একটা কোর্স হবে এটা। তুমি রেকর্ড ক্লাস করো কিন্তু তোমার জন্য বেস্ট একটা হবে, আমি তোমাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। তুমি ক্লাস করে আমাদের ফ্যান হতে বাধ্য, যারা ক্লাস করেছে তারা জানে। আর এখানে আমরা যেগুলো পড়িয়েছি, যেভাবে পড়িয়েছি, তোমার মনেই হবে না যে তুমি হচ্ছে এখানে রেকর্ড ক্লাস করছো, কারণ ওইভাবেই হচ্ছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে এখানে ক্লাস করানো হয়েছে। তোমার কোনো মানে সেই থাকবে না, অনেক থাকে না যে হচ্ছে আমি হয়তো প্রশ্ন করে করে একটা জিনিস শিখতে পারবো, এখানে কোনো প্রশ্নই থাকবে না তোমার, ওইভাবে হচ্ছে তোমাদের পড়ানো হয়েছে। তো এখানে তোমরা কল করতে পারো, কল করে ভর্তি হতে পারো। আমি তোমাদের বলতে পারি যে আমাদের এখানে তোমরা অ্যাড হলে ভালো একটা সাপোর্ট পাবে। যাই হোক, আর এরপরে আমাদের হচ্ছে ইংলিশের যে সাজেশন ওইটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আমাদের কোর্সের বিষয়ে কিন্তু তোমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবে, এখান থেকে দেখে নিতে পারো। আর এখানে দেখো আমাদের যে কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশনের বিষয়ে আমি তোমাদের ইংলিশের মধ্যে সবার আগে বলবো। একটা জিনিস আমি স্কিপ করেছি, সেটা হচ্ছে আমাদের এখানে তোমরা মোট হচ্ছে 60টা ক্লাস পাবে। 60টা ক্লাসে হচ্ছে একদম প্রিমিয়াম লেভেলের বাংলা ইংলিশ থেকে 20টা করে ক্লাস, ঠিক আছে? তো তোমাদের জন্য মানে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে রাজশাহী ইউনিভার্সিটির, এইটুকু আমি বলতে পারি। এবং তোমরা যারা হচ্ছে ভর্তি হতে চাও এখানে, তারা অবশ্যই যখন হচ্ছে যোগাযোগ করবে তখন অবশ্যই বলবে যে তুমি হচ্ছে রেকর্ড যে ব্যাচটা আছে রাজশাহী ইউনিভার্সিটির রেকর্ড যে ব্যাচ, ওই ব্যাচে ভর্তি হতে চাও, এই কথাটা উল্লেখ করবে এখানে। আর ইংলিশের মধ্যে আমি তোমাকে প্রথমে কম্প্রিহেনশনের কথা বলি। এই কম্প্রিহেনশনটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসবেই, এবং এখান থেকে তোমাদের 4 থেকে 6টা পর্যন্ত প্রশ্ন হবে, 5টা হতে পারে, ঠিক আছে? আর এখানে তোমাদের হচ্ছে ইংরেজিতে প্রশ্ন হবে হচ্ছে মোট 28টা। আমি তোমাদের একটা টার্গেট দিয়ে দিচ্ছি, ইংলিশে 28টার মধ্যে তোমাদের মার্ক হচ্ছে 35। তোমার যেন অন্তত মিনিমাম যেন 26 থেকে 27 নাম্বার যেন তুমি ইংলিশে ক্যারি করতে পারো, এইভাবে তোমার প্রিপারেশন নিও। আর অনেকে হচ্ছে ভোকাবুলারি পড়ো না, ভোকাবুলারি যদি তুমি না পড়ো বা তুমি ভোকাবুলারির উপর দক্ষতা তোমার যদি না থাকে, তুমি কিন্তু কম্প্রিহেনশনে কখনোই ভালো করতে পারবে না। কম্প্রিহেনশনে ভালো করার যে প্রাইমারি যে কাজ, সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি জানতে হবে। এখানে তুমি 1000টা টেকনিক ফলো করবা, কোনো কাজ হবে না, লাভ নাই। কারণ কম্প্রিহেনশন তোমার ভোকাবুলারি জানতে হবে, ঠিক আছে? অনেকে হচ্ছে একটা ধরো হচ্ছে অপশনের মধ্যে যে ওয়ার্ড গুলা দেওয়া আছে ওই ওয়ার্ড গুলা হচ্ছে তুমি প্যাসেজে খুঁজতে যাও, এখানে প্যাসেজে তুমি ওয়ার্ড খুঁজে পেলে কিন্তু অ্যান্সার করতে পারবে? তখন তো ভোকাবুলারি জানতে হবে। তো ভোকাবুলারি স্কিপ করার কোনো অপশন নেই, ভোকাবুলারি তোমার অবশ্যই পড়তেই হবে। এখানে কম্প্রিহেনশনটা তোমাদের ভালো করতে হবে। কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসবে বললাম। এবং নাউন এন্ড ডিটারমিনার, এখান থেকে তোমাদের হচ্ছে 1 থেকে 2টা প্রশ্ন হবে। তো এটা তোমাদের ভালো করে পড়তে হবে। নাউনের সাফিক্স, তারপর হচ্ছে নাউন এন্ড ডিটারমিনার, যেমন হচ্ছে ডিটারমিনার গুলো আসলে কাউন্টেবল আনকাউন্টেবল এর সাথে কিভাবে বসে, এই জিনিসগুলো তোমার হচ্ছে দেখতে হবে। এরপর হচ্ছে প্রোনাউন, আমাদের যে 8 প্রকার প্রোনাউন আছে সবগুলো তোমরা ভালো করে দেখবে। তার মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে, এগুলার ব্যবহারগুলো দেখবা। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এখান থেকেও তোমাদের হচ্ছে ধরো কয়টা 2টা প্রশ্ন আসবে। মোট কথা হচ্ছে এখানে আইডেন্টিফাই ও পার্টস অফ স্পিচ, এখান থেকে তোমাদের 5 থেকে 7টা প্রশ্ন আসবে, ঠিক আছে? আর নাউনের মধ্যে তোমরা অবশ্যই হচ্ছে সাফিক্স যে আছে এই সাফিক্স গুলো তোমরা একটু পড়ে নিবা। তারপর অ্যাডজেক্টিভের সাফিক্স গুলো পড়বা। তারপর অ্যাডভার্বের মধ্যে অ্যাডভার্ব গুলো কিভাবে ইউজ হয়, এই অ্যাডভার্ব গুলো তোমরা হচ্ছে ভালো করে দেখবে। এবার হচ্ছে ভয়েস অ্যান্ড ন্যারেশন, এখান থেকে তোমরা মিনিমাম 2টা প্রশ্ন পাবে, অবশ্যই পাবে, এই 2টার উপর তোমরা ভালো করে দক্ষতা রাখবে। এবার হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে তোমরা 2 থেকে 3টা প্রশ্ন পাবে, এটা তোমাদের ভালো করে পড়তে হবে। আর এখানে রাইট ফর্ম ভার্ব, এখান থেকে ধরা যায় যে তোমরা অন্তত 2টা প্রশ্ন পাবে। তো রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই 2টা টপিক হচ্ছে তোমরা একটু রিলেট করে পড়বা, তাহলে ভালো করতে পারবা। এবার হচ্ছে কন্ডিশনাল, এই কন্ডিশন থেকে তোমরা মিনিমাম একটা প্রশ্ন পাবে, এবং কন্ডিশন থেকে তোমাদের মেইনলি হচ্ছে থার্ড কন্ডিশন থেকে প্রশ্নটা বেশি হয়। তো কন্ডিশনে ভালো করে দক্ষতা তোমার লাগবে। এবার হচ্ছে আর্টিকেল, তো আর্টিকেলটা তোমরা ভালো করে পড়বা, আর্টিকেলের যে ইউজেস গুলো আছে ওগুলো তোমরা দেখবা। এবার হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু বরাবর প্রত্যেকটা বছরে কিন্তু ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন থাকে। তো ট্যাগ কোশ্চেন ভালো করে পড়বা, এবং ট্যাগ কোশ্চেনের মধ্যে তোমাদের হচ্ছে শ্যালের যে ব্যবহারটা আছে এটা হচ্ছে তোমরা ভালো করে পড়বা, বুঝতে পেরেছো? তারপর হচ্ছে আমাদের কম্পারিজন অফ ডিগ্রি, এটা তোমরা পড়বা। তারপর হচ্ছে আইডেন্টিফাই অফ ক্লজ এন্ড ফ্রেজ, এখান থেকে তোমরা হচ্ছে 1 থেকে 3টা পর্যন্ত প্রশ্ন পাবে। তো নাউন ক্লজ কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করা যায়, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যেগুলা, ওইগুলো তোমরা হচ্ছে ভালো করে দেখবা। আর আমাদের কিন্তু এই প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস আছে। তারপরে তুমি যদি
স্পেসিফিক ভাবে কোনো টপিকের উপরে ক্লাস চাও ইমিডিয়েটলি, তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কিত তোমাদের যদি কোনো কথা থাকে সেক্ষেত্রেও আমাকে তুমি হচ্ছে কমেন্টে জানাবে, আমি তোমাদের অবশ্যই সে অনুযায়ী সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এর হচ্ছে পজিটিভ ভার্ব, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে, এখান থেকে তোমরা হচ্ছে একটা প্রশ্ন তো পাবে। আর এই পজিটিভ ভার্বের মধ্যে তোমরা হয়তো পারো পজিটিভ ভার্ব, কিন্তু পজিটিভ ভার্ব হচ্ছে অনেকে একটা সেন্টেন্স থেকে ধরতে পারে না যে হচ্ছে পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসছে। তো এটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করে এই জিনিসটা হচ্ছে তোমার ক্লিয়ার করে ফেলতে হবে। এরপর হচ্ছে সাবজেক্টিভ, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। এরপর হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স এবং টেন্স, এই দুইটা হচ্ছে তুমি ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন পাবে। এরপর হচ্ছে তোমাদের ইনভার্সন অফ ভার্ব, এটা পড়তে হবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট, এখান থেকে তোমরা হচ্ছে কয়টা একটার মতো প্রশ্ন পাবে। আর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট কিন্তু খুবই ইজি, খুবই ইজি, বিশ্বাস করো খুবই ইজি। তারপর হচ্ছে আমাদের ইংলিশ মিসেলেনিয়াস অংশ, এটা হচ্ছে ইংরেজির বিবিধ একটা অংশ। বিবিধ, বিবিধ মানে কি জানো তোমরা? বিবিধ মানে হচ্ছে যেগুলো আসলে নিয়মের মধ্যে পড়ে না, একটু এক্সেপশন টাইপের, এখান থেকে তোমরা প্রশ্ন পেতে পারো, এগুলো একটু ভালো করে পড়বা। আর এখানে আমি তোমাদের যতগুলো টপিক দেখাচ্ছি প্রত্যেকটা টপিক কিন্তু ডিটেলসে কিন্তু আমাদের কোর্সে আলোচনা করা হয়েছে। তো ইংলিশ নিয়ে তোমার যদি ভয়ভীতি থাকে আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো, তোমাদের কোনো টেনশনই থাকবে না। তুমি মানে ইমাজিন করতে পারো আমাদের এখানে তোমাদের 1000 টাকায় সাপোর্ট দেওয়া হচ্ছে, যেটা তোমার রাজশাহী ইউনিভার্সিটির মানে প্যাকেজটাই তোমার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো আমি তোমাদের হচ্ছে মেমোরাইজিং পার্ট বা হচ্ছে মুখস্থ অংশের হচ্ছে টপিক গুলো দিয়েছি, এই টপিক গুলো তোমার পড়তে হবে। যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাদের প্রশ্নের সংখ্যা বেশি, 28টা, তো তার কারণে তোমাদের কম্প্রিহেনশনটা আমি যদি বাদও দেই, তারপরেও আমাদের এখানে যে টপিক গুলো আছে এগুলো থেকে তোমরা হচ্ছে তাও কয়টা 5 থেকে 6টার মতো প্রশ্ন পাবে হচ্ছে এখান থেকে, ঠিক আছে? আর কম্প্রিহেনশন দিলে তোমরা হচ্ছে 12 থেকে 13টা প্রশ্ন শুধু হচ্ছে এই মেমোরাইজিং পার্ট থেকে তোমরা পাচ্ছ। তো এখানে মেমোরাইজিং এর মধ্যে তোমার সিনোনিম অ্যান্টোনিম দেখতে হবে, সিনোনিম থেকে বেশি প্রশ্ন আসে। তো এখান থেকে তোমরা হচ্ছে 2টার মতো প্রশ্ন পাবে। এরপর হচ্ছে তোমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ, এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের 1 থেকে 2টা, এটাও তোমাদের ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে অ্যানালজি, অ্যানালজি থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্ট একটা প্রশ্ন পাবে। স্পেলিং থেকে মাস্ট একটা প্রশ্ন পাবে। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে তোমরা হচ্ছে 1 থেকে 3টা পর্যন্ত প্রশ্ন পেতে পারো। এরপর গ্রুপ ভার্বটা পড়বা, এবং গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা হচ্ছে তোমরা মানে রিলেট করে পড়বা। তারপর অনার সাবস্টিটিউশন, এখান থেকে তোমরা হচ্ছে একটা প্রশ্ন অবশ্যই পাবে। আর যেটা হচ্ছে ট্রান্সলেশন, এখান থেকে অনেক বছর হচ্ছে একটা প্রশ্ন আসে, অনেক বছর একটা প্রশ্ন আসে না, তো এটাও তোমরা হচ্ছে একটু দেখে নিবা, ঠিক আছে? তো আমাদের কিন্তু ইংরেজি এবং জিকে এটার উপরে কিন্তু আমরা কমপ্লিট কিন্তু ধারণা নিলাম। আর রাজশাহী ইউনিভার্সিটির যে বাংলা, বাংলা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে হচ্ছে আলোচনা করব, কারণ আজকের ভিডিও আমার মনে হয় অনেক লং হয়ে গেছে। তো বাংলা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব, মানে খুব দ্রুত। তোমরা যদি মনে করো যে খুব দ্রুত হচ্ছে বাংলার সাজেশনটা তোমাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে? তাহলে তোমাদের বাংলা খুব দ্রুত দিয়ে দেবো। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমরা অবশ্যই আজকের ভিডিওর যে মেইন অবজেক্ট এবং আজকের ভিডিওর থেকে তোমরা অবশ্যই উপকৃত হয়েছো। আর আমাদের সাথে থাকো, আমাদের এখান থেকে তোমরা রাজশাহী ইউনিভার্সিটি ভালো একটা সাপোর্ট পাবে। আমাদের এই কোর্সে তোমাদের যারা ক্লাস নেবে বা হচ্ছে পরিচালনা করবে সবাই রাজশাহী ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট। আর এখানে হচ্ছে আমি তোমাদের আরেকটা কথা বলছি, তুমি যদি ইউটিউব থেকে ক্লাসটা দেখে থাকো, আমাদের হচ্ছে ফেসবুকে অ্যাডমিশন মেন্টরস নামে হচ্ছে একটা পেজ আছে, তো ওইখানে তোমরা যুক্ত হবে। ওইখানে কিন্তু আমাদের রেগুলার ক্লাস নেওয়া হয়, লাইভ ক্লাস। তো এখান থেকে তোমরা ওই ক্লাসগুলো করতে পারবে। আর সর্বশেষ আমি তোমাদের আবারও রেকমেন্ডেশন করছি, আমাদের ওই রেকর্ড কোর্সে তোমরা অ্যাড হতে পারো। অবশ্যই তোমরা হচ্ছে ওইখান থেকে ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে, যেটার ফি হচ্ছে 1000 টাকা, আমি আবারও বলছি। আর এখানে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যে নাম্বার দিয়েছিলাম আবারও দিচ্ছি, এই নাম্বার হচ্ছে তোমরা যোগাযোগ করবে যদি কেউ এখানে অ্যাড হতে চাও। যাই হোক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।